সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। ইসলামিক স্টাডিজ বিষয়ের স্নাতক সম্মান তৃতীয় বর্ষের কোর্স কোড 23-18-13 এর কোর্সের নাম ইসলামে নৈতিকতা ও মূল্যবোধ কোর্সের লেকচার নম্বর 7-এ আজকের লেকচারের শিরোনাম সমসাময়িক সুনির্দিষ্ট নৈতিক সমস্যাসমূহ, যেমন অর্থনৈতিক অবিচার বা অনাচার, জুয়া ও লটারি এবং সুদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লেকচারে তোমাদের সাথে আছি আমি শরীফ হোসাইন, লেকচারার, লক্ষ্মীপুর সরকারি কলেজ। আহ প্রতিদিনের ক্লাসের মতো আমি তোমাদেরকে সবসময় একটি কথা বারবারই বলে থাকি যে তোমাদের হাতের কাছে যদি কাগজ কলম থাকে, তোমরা কাগজ কলম নিয়ে আহ রেডি হয়ে বসো। যদি আজকের লেকচারে যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের চোখের সামনে আসবে, তোমাদের কাছে এগুলোকে নোট নেওয়া গুরুত্বপূর্ণ মনে হবে, তোমরা সে বিষয়গুলোর যাতে করে নোট নিতে পারো, তোমরা তোমাদের কাগজ কলমকে রেডি রাখো। হয়তো হতে পারে এই যে পয়েন্টস গুলো তোমরা নোট নিবে বা নোট নিচ্ছ, এগুলো দিয়েই তোমাদের যখন তোমরা ক্লাসটিকে রিভিউ করতে যাবে অথবা রিক্যাপ করতে চাইবে, তখন তোমরা ইচ্ছে করলে এই পয়েন্ট গুলো যখন তোমরা একবার দেখবে, তখনই পুরো ক্লাসটি তোমাদের মাথায় চলে আসবে। এবং আশা করছি পরীক্ষার হলে এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন, যদি কোনো রচনামূলক প্রশ্ন, ছোট প্রশ্ন, যে কোনো প্রশ্নে আসুক, তোমরা এই পয়েন্ট গুলো আকারে সেই প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দরভাবে পরীক্ষায় দিয়ে আসতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে আর দেরি না করে চলে যাচ্ছি আজকের মূল ক্লাসে। আজকের লেকচার যে শিরোনাম, সেই শিরোনামের আলোকে আজকের ক্লাসের আলোচ্য বিষয় selected contemporary ethical problems such as economic injustice, gambling and lottery, interest. আমি আরেকবার তোমাদের জন্য আজকের আলোচ্য বিষয়টি বলছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে selected contemporary ethical problems such as economic injustice, gambling and lottery, interest. আজকের আলোচ্য বিষয় যদি আমরা বাংলা করি, তাহলে বাংলা অর্থটি দাঁড়াচ্ছে সমসাময়িক সুনির্দিষ্ট নৈতিক সমস্যাসমূহ, যেমন অর্থনৈতিক অবিচার, অনাচার, জুয়া ও লটারি এবং সুদ। আশা করছি আজকের লেকচারের আলোচ্য বিষয়টি তোমরা সকলেই বুঝতে পেরেছো। সিলেক্টেড কন্টেম্পোরারি এথিক্যাল প্রবলেমস, সমসাময়িক সুনির্দিষ্ট নৈতিক সমস্যা সমূহ। সমসাময়িক সুনির্দিষ্ট নৈতিক সমস্যা সমূহ আলোচনা করার আগে সমসাময়িক বলতে আমরা কি বুঝাতে চাচ্ছি, আমরা সেই বিষয়টি আগে একটু জেনে নেওয়া আবশ্যক। সমসাময়িক বলতে আমরা বুঝাতে চাচ্ছি সমসাময়িক এই যেই ঘটনাগুলো ঘটে একটি সময়ের সাথে আরেকটি সময়ে যখন বর্তমান হয়, তখন বিষয়টাকে আমরা সমসাময়িক বলে থাকি। অর্থাৎ একই সময়ে বর্তমানে কোনো ঘটনা যখন ঘটে, তখন সেই ঘটনার পরিস্থিতিকে বোঝানোর জন্য আমরা সমসাময়িক শব্দটি ব্যবহার করে থাকি। তাহলে সমসাময়িক সুনির্দিষ্ট নৈতিক সমস্যাসমূহ, তার মানে হচ্ছে একই সময়ে বর্তমান যেই নির্দিষ্ট নৈতিক সমস্যাগুলোকে আমরা সোসাইটিতে বা আমরা আমাদের স্টেটে, আমাদের রাষ্ট্রে আমরা দেখতে পাই, আমাদের সমাজে যেগুলোর জন্য আমাদের যে সমস্ত নৈতিক সমস্যাগুলো আমাদের সৃষ্টি হয়, এই সমস্ত নৈতিক সমস্যাসমূহ যেই সুনির্দিষ্ট বিষয়গুলোকে কেন্দ্র করে হয়ে থাকে সমসাময়িক সময়ে, সেই বিষয়গুলো নিয়ে আজকের লেকচারে আমরা আলোচনা করব। তো সিলেক্টেড কন্টেম্পোরারি এথিক্যাল প্রবলেমস বলতে আমরা যা বুঝি, বস্তুত নৈতিক সমস্যা এমন এক স্বাভাবিক আচরণ বা পরিস্থিতি যা নৈতিক অবক্ষয়ের ফলে সৃষ্ট।
এবং সমাজ ও মানুষের সামগ্রিক জীবনযাপনের জন্য ক্ষতিকর। তাহলে নৈতিক সমস্যা বলতে আমাদের কাছে দুটি বিষয় সুস্পষ্ট। যেমন যেটার কারণে মানুষের সামগ্রিক জীবনের যেই স্বাচ্ছন্দ্য রয়েছে, মানুষের সামগ্রিক জীবনের যেই ছন্দ রয়েছে, যেই ছন্দকে অনুসরণ করে একটি সমাজে মানুষ তাদের জীবনকে পরিচালিত করে, মানুষ তাদের জীবনকে অতিবাহিত করে এবং সোসাইটির যে সিস্টেম্যাটিক্যাল মেথড, সিস্টেম্যাটিক্যাল চেইন মেইনটেইন করে আমাদের সোসাইটিতে আমাদের সাধারণ জনগণ বসবাস করে, সেইটার কোনো ক্ষেত্রে ক্ষতি হওয়া। এবং দ্বিতীয়ত আমরা যে বিষয়টি পাচ্ছি সেটি হচ্ছে যে এমন এক অস্বাভাবিক আচরণ বা পরিস্থিতি যেটি নৈতিক অবক্ষয়ের ফলে সৃষ্ট। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে মানুষের স্বাভাবিক এমন আচরণ, যে সমস্ত আচরণের কারণে আহ নৈতিক অবক্ষয় সৃষ্টি হয়। এবং নৈতিক অবক্ষয়ের সৃষ্টি কিন্তু আসলে সর্বপ্রথম ব্যক্তি পর্যায় থেকেই শুরু হয়। ব্যক্তি পর্যায় থেকে শুরু হওয়ার পর এটি আস্তে আস্তে সোসাইটিতে বিভিন্ন বিভিন্ন পার্টে বিভিন্ন এরিয়াতে এগুলো আস্তে আস্তে পৌঁছে যায় এবং তখনই আসলে সমাজের মূল জায়গাটায় পতন সৃষ্টি হয়। তো তাহলে নৈতিক সমস্যা সমূহ বলতে আমরা যে দুইটি মৌলিক বিষয়কে আমরা এখানে বুঝতে পেরেছি, একটি হচ্ছে যে মানুষের সামগ্রিক জীবন আচরণে এটি ক্ষতির প্রভাব সৃষ্টি করবে, এর পাশাপাশি নৈতিক অবক্ষয় সৃষ্টি করবে। এবং দুটো বিষয় যখন একসাথ হবে, দুটো বিষয় যখন একটি জায়গায় মিলিত হবে, ঠিক তখনই নৈতিক সমস্যাগুলো আমাদের সামনে দেখা দিবে। এবং এই নৈতিক যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, এই নৈতিক সমস্যাগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। নৈতিক সমস্যার পরিচয় দিতে গিয়ে বলা হচ্ছে যে নৈতিক সমস্যা বলতে মানুষের জীবনের নীতি সম্পর্কিত যে কোনো অস্বাভাবিক আচরণ বা পরিস্থিতিকে বোঝায়। তাহলে আমরা এখানেও দুটি বিষয় খুঁজে পাচ্ছি। দুটি বিষয়ের মধ্যে একটি আমরা খুঁজে পাচ্ছি মানুষের জীবনের নীতি সম্পর্কিত বিষয় এবং যে কোনো অস্বাভাবিক আচরণ। তাহলে মানুষের জীবনের অস্বাভাবিক আচরণ এক ধরনের নৈতিক সমস্যা এবং যেই সমস্যা মানুষের জীবনের নীতি সম্পর্কিত বিষয়গুলোকে বোঝায়, এই টোটাল বিষয়টাকে আমরা নৈতিক সমস্যা বলে পরিচয় দিতে পারি। তো তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সামনে যে নৈতিক সমস্যা নিয়ে আজকে আমরা কথা বলতে চাচ্ছি, আমাদের নৈতিক সমস্যার বিষয়গুলো, নৈতিক সমস্যার বিষয়টি কোন জায়গা থেকে শুরু হচ্ছে, এই বিষয়টি আমরা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি। তাহলে এই নৈতিক সমস্যাকে যদি আমরা সমাধান করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে আমাদের যে সামগ্রিক জীবন আচরণ আছে, এই জীবন আচরণে আমাদের যে নৈতিক অবক্ষয়, এই বিষয়গুলোর দিকে আমাদেরকে মুখ্যভাবে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। তাহলে ইন এ ব্রড সেন্স আমরা আমাদের যে এথিক্যাল প্রবলেমস গুলো আমরা আমাদের সোসাইটিতে আমরা কন্টেম্পোরারিলি ফেস করছি, এই প্রবলেম গুলোকে আমরা ইজি ওয়েতে, আমরা একটি কনস্ট্রাক্টেড ওয়েতে আমরা এগুলোকে মেনটেন করতে পারবো এবং যে নৈতিক সমস্যার বিষয়গুলোকে আমরা একটি লং টার্ম প্রসেসে আমরা এগুলোকে মিনিমাইজ করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু জেনে নেই যে কন্টেম্পোরারি এথিক্যাল প্রবলেমস বলতে আসলে সাধারণত আমরা আমাদের যে সমস্ত নীতিবিজ্ঞানীগণ রয়েছেন তারা কি বোঝান। Contemporary study of ethics has many links with other disciplines in philosophy itself and other sciences. Normative ethics has declined, while meta-ethics is increasingly followed. Abstract theorizing has in many areas been replaced by experience-based research. শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকবার তোমাদের জন্য সংজ্ঞাটি একটু পড়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। Contemporary study of ethics has many links with other disciplines. তাহলে এখানে আমরা যে কন্টেম্পোরারি এথিক্যাল প্রবলেমস নিয়ে কথা বলতে চাচ্ছি, এই কন্টেম্পোরারি এথিক্যাল প্রবলেমস এর
অনেকগুলো লিঙ্ক আছে অন্যান্য ডিসিপ্লিনের সাথে। অন্যান্য যে বিষয়গুলো নিয়ে আমরা সাধারণত পড়াশোনা করা হয়, সাধারণত গবেষণা করা হয়, রিসার্চ করা হয়। এই সমস্ত ফিল্ডের সাথে, সমস্ত ফিল্ডের রিসার্চের সাথে এথিক্স এর অনেকগুলো লিঙ্ক রয়েছে। এবং ইভেন আমরা যদি এই ফিলসফির কথা বলে থাকি, ওয়ার্ল্ড ওয়াইড খুবই বিখ্যাত এবং স্টাডিড একটি কন্টেম্পোরারি সাবজেক্ট, যেটির সাথেও এথিক্যাল প্রবলেমস এর কন্টেম্পোরারি যে ইথিক্যাল প্রবলেমস আছে এগুলোর সাথে ফিলসফিরও একটি নিগুড় সম্পর্ক রয়েছে। এটি ছাড়াও যে ইটসেলফ এন্ড আদার সায়েন্সেস এবং অন্যান্য যে বিজ্ঞানের শাখাগুলো রয়েছে, সমস্ত বিজ্ঞানের শাখার সাথেও কন্টেম্পোরারি এথিক্যাল প্রবলেমস এর একটি নিগুড় সম্পর্ক রয়েছে। এই নিগুড় সম্পর্ক থাকার পাশাপাশি normative ethics has declined while meta ethics is increasingly followed. নরমেটিভ ইথিক্স বলতে যে বিষয়টাকে বোঝানো হচ্ছে, যে ইথিক্সটাকে বোঝানো হচ্ছে, সেটার পাশাপাশি যে মেটা ইথিক্স, আমাদের এথিক্যাল যে সায়েন্স আছে, এথিক্যাল যে স্টাডি আছে, এটার মধ্যেও এগুলোর সাথে নিগুড় একটি সম্পর্ক রয়েছে। Abstract theorizing has in many areas been replaced by experienced based research. তাহলে আরেকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে এক্সপেরিয়েন্সড বেসড যেই রিসার্চ রয়েছে, এই রিসার্চের সাথে অন্যান্য যেই এথিক্যাল ব্রাঞ্চ গুলো রয়েছে, এই এথিক্যাল ব্রাঞ্চ গুলোর আর একটি নিগুড় সম্পর্ক রয়েছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এক্সপেরিয়েন্স বেসড রিসার্চ, অ্যাবস্ট্রাক্ট যে রিসার্চ রয়েছে, অ্যাবস্ট্রাক্ট যে থিওরাইজিং এর থিওরিটি প্রচলিত আছে, সেটির ক্ষেত্রে অনেক জায়গায় এক্সপেরিয়েন্স বেসড রিসার্চটি স্থান করে নিয়েছে। আমরা যদি সিলেক্টেড কন্টেম্পোরারি এথিক্যাল প্রবলেমস এর আজকে ইন্ট্রোডাকশন টু এথিক্যাল প্রবলেমস এর দিকে যাই, ইন্ট্রোডাকশন টু এথিক্যাল প্রবলেমস এর কি কি ইন্ট্রোডাকশন আমরা নীতি বিজ্ঞানীদের মাধ্যমে খুঁজে পাচ্ছি, সেগুলো যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো তারা এভাবে এথিক্যাল প্রবলেমসকে এভাবে আমাদের সামনে ফ্যামিলিয়ারাইজ করেছেন যে সাইকোলজি, সোশিওলজি, পলিটিক্স, medicine, and neurobiology are areas which have helped and been helped in progress in ethics. Within philosophy, epistemology, or the study of how we know, has drawn closer to ethics. This is in part due to recognition that knowledge, like value and goodness, can be seen as a normative concept. The traditional analysis and definitions of knowledge have been shown to be unsound by Gettier problem. তাহলে আমরা এখান থেকেও, এই সংজ্ঞাটি থেকেও আমরা অনেকগুলো দিক খুঁজে পাচ্ছি যে সাইকোলজি, সোশিওলজি, পলিটিক্স, মেডিসিন, নিউরোবায়োলজি, এই সবগুলো যে এরিয়া রয়েছে, সবগুলো যে স্টাডি রয়েছে, এই সবগুলো স্টাডির এবং এই সবগুলো ডিসিপ্লিনস এর যে প্রগ্রেস, এর প্রগ্রেসের মধ্যে এথিক্স অনেকাংশে হেল্প করেছে। এবং ফিলসফি, এপিস্টেমোলজি, এই সমস্ত যে ডিসিপ্লিনগুলোও রয়েছে, যেগুলো স্টাডি আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোর্সে পড়ানো হয়ে থাকে, এই কোর্সগুলোর আর দৃষ্টি আকর্ষণ করতেও ইথিক্স অনেকখানি সমর্থ হয়েছে এবং দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে খুবই কাছাকাছি পর্যায়ে পৌঁছে গিয়েছে। তো জ্ঞানের যে এই যে পার্ট রয়েছে, এটি একমাত্র সম্ভব হয়েছে এথিক্স এর রিকগনিশনের কারণেই। এবং এটির যে ভ্যালু রয়েছে, এটির ভ্যালু আসলে আমাদেরকে একটি নরম্যাটিভ কনসেপ্টেরই একটি ধারণা দিয়ে থাকে। তো তাহলে
এই টোটাল বিষয় থেকে আমরা বুঝতে পেরেছি যে আমাদের যে এথিক্যাল প্রবলেমস রয়েছে এটি আসলে আমাদের গতানুগতিক যে সমস্ত আমরা ডিসিপ্লিনস এর কথা আমরা জানি, আমরা স্টাডি করি, এই সমস্ত স্টাডিরও এটি একটি এটি একটি ইম্পর্টেন্ট পার্ট হিসেবে এথিক্যাল প্রবলেমসটি এর জায়গাটিকে সমুন্নত করেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যদি আমরা সিলেক্টেড কন্টেম্পোরারি এথিক্যাল প্রবলেমস এর যেই বিষয়গুলো আমরা শেষ করেছি, এই বিষয়গুলোর সাথে নৈতিক যে সমস্যার কারণগুলো রয়েছে আমরা যদি এগুলোর দিকে একটু খেয়াল করি, আমরা এগুলোর দিকে একটু লুক আফটার করলেই আমরা আমাদের সমসাময়িক সুনির্দিষ্ট যে নৈতিক সমস্যাগুলো রয়েছে এই নৈতিক সমস্যাগুলোর কারণকে আমরা আমাদের সোসাইটিতে আমরা মোস্ট ইম্পর্টেন্টলি ফাইন্ড আউট করতে পারবো এবং এগুলোকে যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে এগুলোর সলিউশনকে ডিফাইন করা, সলিউশনকে ফাইন্ড আউট করা আমাদের জন্য একটা খুবই সহজ পদ্ধতি আমাদের জন্য সামনে চলে আসবে। নৈতিক সমস্যার যে কারণগুলো আমরা নীতিবিজ্ঞানীদের আলোচনা, নীতিবিজ্ঞানীদের রিসার্চ, নীতিবিজ্ঞানীদের ফিচার্স ইত্যাদি থেকে আমরা যেই কারণগুলো আমরা খুঁজে পাই, সেই কারণগুলোর মধ্যে প্রথমে আমরা যেই কারণটিকে স্থান দিচ্ছি সেটি হচ্ছে নৈতিক জ্ঞানের অভাব। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের নৈতিক জ্ঞানের অভাব থাকার কারণেই আমাদের নৈতিক সমস্যাগুলো অ্যারাইজ হচ্ছে। তাহলে আমরা আমাদের অ্যারাইজিং যে প্রবলেম, নৈতিক সমস্যা যে অ্যারাইজিং প্রবলেম গুলো দেখা দিচ্ছে এটির বেশিরভাগই হচ্ছে আমাদের নৈতিক জ্ঞান না থাকার কারণে। আসলে নৈতিক নীতিবিদ্যা এমন একটি বিজ্ঞান, এমন একটি বিষয়, এমন একটি ডিসিপ্লিন যেটিকে আসলে আমরা স্টাডি করতে একটু সময় নিয়ে একটু এইজড একটু একটু ম্যাচিউরড এইজে এসে আমরা বিষয়গুলোকে যখন একটু ডিপলি স্টাডি করি তখনই আসলে আমাদের সামনে নৈতিক জ্ঞানের যে অভাব এই বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে এবং এই বর্তমানে আমরা যে আমাদের সেকেন্ডারি, আমাদের যে প্রাইমারি যে কারিকুলামস আছে এইখানে আমাদের এখন বর্তমানে এথিক্যাল বিভিন্ন বিষয়কে ইনক্লুড করা হচ্ছে যাতে করে আমাদের বাচ্চাদেরকে আমাদের যে ইয়ং চ্যাম্পসরা রয়েছে তাদেরকে খুবই ছোট খুবই ছোট পর্যায় থেকে যাতে নৈতিক জ্ঞানের বিষয়গুলো তাদেরকে আরো এনরিচ করা যায়, তাদেরকে ছোটবেলা থেকেই যাতে একটু রেডি করে বড় করা যায় সেজন্য বিভিন্ন কোর্সেস খুবই সহজভাবে আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেল থেকেই এনরোল করা হচ্ছে যাতে করে আমাদের যে নৈতিক জ্ঞানের অভাব রয়েছে এই অভাবটি যাতে করে সুস্পষ্টভাবে দিন দিনে একটু মিনিমাইজ করা যায় এবং এই মিনিমাইজেশনের মাধ্যমেই আমাদের যে নৈতিক সমস্যার যে কারণ আমরা খুঁজে বের করেছি এগুলো খুবই সিম্পলি ওয়েতে এগুলোকে আমরা মেনটেন করতে পারবো এবং আশা করছি ইন নিয়ার ফিউচার আমাদের এই বিষয়টি আমরা অনেকখানি আমরা কোপ আপ করতে সক্ষম হব। সিলেক্টেড কন্টেম্পোরারি এথিক্যাল প্রবলেমস এর আমরা যে আরেকটি নৈতিক সমস্যার কারণকে আমরা ফাইন্ড আউট করেছি সেটি হচ্ছে নৈতিকতাবিহীন বস্তুবাদী শিক্ষা। সেই বলতে গেলে আমরা আমাদেরকে আবারও আমাদের কারিকুলাম যে আমাদের যে ন্যাশনাল কারিকুলাম আছে এই কারিকুলামের দিকে আমাদেরকে আবারও ফিরে আসতে হচ্ছে। আমাদের বর্তমানে যেই বস্তুবাদী শিক্ষা রয়েছে এই বস্তুবাদী শিক্ষাকে আমাদেরকে আরেকটু যে পর্যালোচনা করার কথা ছিল এই পর্যালোচনা করার বিষয়টাকে আমাদের বর্তমানে আমাদের যে শিক্ষানীতি সংক্রান্ত যে সমস্ত শিক্ষাবিদগণ রয়েছেন তারা এই বিষয়টির দিকে বর্তমানে অনেক গুরুত্ব দান করেছেন। তারা বর্তমানে যে নৈতিকতাহীন
বস্তুবাদী শিক্ষার যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোকে তারা আরেকটু রিনোভেট করে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের জন্য তারা নতুন করে উপস্থাপন করা শুরু করেছেন। যাতে করে আমাদের যে শিক্ষার্থীরা রয়েছে তারা যাতে করে একটু সুন্দরভাবে বর্তমান যে বস্তুবাদী শিক্ষা রয়েছে যেটির মধ্যে কোনো নৈতিকতার আর নৈতিকতার লার্জ স্কেলে কোনো স্টাডি নেই। এটিকে যাতে করে একটু সুন্দরভাবে আরেকটু ব্রড স্কেলে নিয়ে কিভাবে আমাদের ছেলে-মেয়েদেরকে আরো একটু এনরিচ করা যায় সেটির ক্ষেত্রকে আরেকটু আ চিন্তা করার অবকাশ নিয়েছেন। এবং এতে করে আমাদের যে নৈতিকতাবিহীন বস্তুবাদী শিক্ষার যে প্রসারটি আমরা আ আম আ লক্ষ্য করছিলাম, এটির অনেকখানি আশা করছি সমাধান হয়ে যাবে এবং এর পাশাপাশি আমাদের যে নৈতিক সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোর সমাধানও এর মধ্যে আমরা খুঁজে পাবো বলে আমরা বিশ্বাস করছি। সিলেক্টেড কন্টেম্পোরারি এথিক্যাল প্রবলেমস এর সমসাময়িক সুনির্দিষ্ট নৈতিক সমস্যার কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা ৩ নাম্বার যে কারণটিকে আমরা খুঁজে পেয়েছি সেটি হচ্ছে নৈতিকতার অভাব। তাহলে আমরা ইন সিকোয়েন্স এ আমরা যেই বিষয়গুলো আমরা পাচ্ছি উপর থেকে যদি আমরা একটু খেয়াল করি যে আমরা ১ম এ দুটো কারণ পেয়েছি। একটি হচ্ছে যে আমাদের নৈতিক জ্ঞানের অভাব আ আ এবং দ্বিতীয় হচ্ছে নৈতিকতাবিহীন বস্তুবাদী শিক্ষা। আসলে আমি মনে করছি যে এই দুটো কারণের আ আম কারণের বিশ্লেষণের অভাবেই বর্তমানে আমাদের সমাজে নৈতিকতার অনেকখানি অভাব দেখা দিয়েছে। এই নৈতিকতার অভাব যখন দেখা দিয়েছে, তখনই কিন্তু আসলে আমাদের সোসাইটিতে নৈতিক সমস্যার কারণগুলো অ্যারাইজ করেছে। তাহলে যখন আমাদের এই আ নৈতিকতার অভাবের কারণে এই প্রবলেম গুলো, নৈতিক সমস্যাগুলো অ্যারাইজ করেছে, তাহলে নৈতিক জ্ঞানের আ আ নৈতিক জ্ঞান অর্জনের দিকেই আমাদেরকে বিশেষ নজর দিতে হবে। এবং এই নজর যদি আমরা আ দিতে পারি তাহলে আ দেখা গেছে যে আমাদের যখন নৈতিক জ্ঞানের অভাবের বিষয়টিও আমাদের অনেকখানি সম্পন্ন হবে এবং নৈতিকতাবিহীন যে বস্তুবাদী শিক্ষা আমরা আ চর্চা করছিলাম, আমরা চর্চার অভাবে ছিলাম, সেটিও অনেকখানি পূর্ণ হয়ে যাবে এবং তার পাশাপাশি নৈতিকতার যে অভাব, আমরা যে নৈতিকতাকে আমরা আ উম আ আ দা আ আ চর্চা করছি না, সেটিও আমাদের সামনে খুব সুন্দরভাবে ফুটে উঠবে। নৈতিক সমস্যার আরেকটি যে গুরুত্বপূর্ণ কারণ আমরা খুঁজে পেয়েছি সেটি হচ্ছে সহনশীলতার অভাব। আজকাল আমরা দেখছি যে আমাদের সকলের মাঝেই সহনশীলতার একটি বিশেষ অভাব আমাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। আমরা আ মা মা বড়রা ছোটদের কথায় সহনশীল হতে পারছি না। বিশেষ করে বড়রাও যখন ছোটদেরকে কোনো কথার জন্য আদেশ করছেন, কোনো বিষয়কে কেন্দ্র করে আমাদেরকে অ্যাডভাইস দিচ্ছেন, সেই সমস্ত ক্ষেত্রেও আমরা আ সহনশীলতা প্রদর্শন করতে পারছি না। ফলে কি হচ্ছে? সহনশীলতার অভাবেই আমাদের সমাজে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন ধরনের নৈতিক সমস্যা আমাদের সামনে চলে আসছে। এবং এই বিভিন্ন ধরনের নৈতিক সমস্যা চলে আসার কারণেই মূলত আমাদের সমাজে আ একটি ইমব্যালেন্স তৈরি হচ্ছে। ইমব্যালেন্সটা তৈরি হওয়ার সাথে কি হচ্ছে? আমরা আ আ নৈতিক বিষয়গুলোকে আমরা আমাদের মধ্যে অ্যা 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 নিয়ে আসতে পারছি না। যার কারণে আমাদের মাঝে সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে। তো যত বেশি আমরা আমাদের সোসাইটিতে আমরা সহনশীলতার প্র্যাকটিস করতে পারবো, আমরা অপরের কথাকে খুব ইজিলি নিতে পারবো। আমরা আ সহনশীলতার পর্যায়কে আমরা যত বেশি আ শো করতে পারবো এবং তার পাশাপাশি সহনশীল মনোভাব নিয়ে আমরা আমাদের ছোটদেরকে আমরা এই বিষয়টার শিক্ষা দিব, তখনই আমাদের নৈতিক সমস্যাগুলো অনেকখানি সমাধান হয়ে যাবে। এবং আশা করছি এই সহনশীলতার প্র্যাকটিসই আমাদের সুনির্দিষ্ট যে নৈতিক সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো সলভ করতে আমাদেরকে বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করবে।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নৈতিক সমস্যার যে কারণগুলো রয়েছে এটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে নৈতিক মানদণ্ড উপেক্ষা। নৈতিক মানদণ্ড যখন আমরা উপেক্ষা করি, নৈতিক মানদণ্ডকে যখন আমরা ফলো করি না, মানদণ্ডকে যখন আমাদের ব্যবহার করা উচিত সেটিকে আমরা যখন ব্যবহার করি না, এটির ব্যবহারকেও উপেক্ষা করি, ঠিক তখনই আমাদের সমাজে নৈতিক সমস্যাগুলো দেখা দেয়। এবং এই নৈতিক মানদণ্ডের অভাবে আমরা যে কাউকে যেকোনো স্থানে আমরা বাছবিচার না করে আমরা পদায়ন করতে চাই এবং এই পদায়ন করতে গিয়ে আমাদের সমাজে মূলত নৈতিক সমস্যাগুলোর উদ্ভব হয়। যতদিন আমরা নৈতিক মানদণ্ডকে আমরা উপেক্ষা করব, ঠিক ততদিন পর্যন্তই আমাদের সোসাইটিতে, আমাদের রাষ্ট্রে একইভাবে নৈতিক সমস্যাগুলো বিরাজমান থাকবে। এবং এই বিরাজমান থাকার কারণেই তখন আমাদের আসলে যে স্টেট ডেভেলপমেন্ট, কান্ট্রির যে প্রোগ্রেস, এই প্রোগ্রেসটি এভরি ওয়ে আসপেক্টস এ এগুলা ড্যামেজ হতে থাকবে এবং আমাদের সোসাইটিতে এগুলা আমাদেরকে সুফল বয়ে আনতে পারবে না। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে নৈতিক সমস্যার কারণের পেছনে, সেটি হচ্ছে নৈতিক অবক্ষয়। আমাদের নৈতিক অবক্ষয়ের কারণেই মূলত আমাদের আজকে নৈতিক সমস্যাগুলো আমাদের সোসাইটিতে সৃষ্টি হচ্ছে। আমরা যে প্রথমে আজকের আলোচনার প্রথমে আমরা যেই দুটো ডেফিনিশন আমরা নৈতিক সমস্যার আর স্টাডি করেছি, সেখানে আমরা নৈতিক অবক্ষয়ের, মানুষের জীবন আচরণের নৈতিক চরিত্রের অবক্ষয়ের বিষয়টি আমাদের বারবার করে সেই ডেফিনেশন গুলোতে আমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এ থেকে আমরা বুঝতে পারছি যে নৈতিক অবক্ষয়ের কারণেই আমাদের নৈতিক সমস্যাগুলো আমাদের সোসাইটিতে সৃষ্টি হচ্ছে। তার পাশাপাশি নৈতিক শিষ্টাচারের যে আরেকটি অনুপস্থিতি, এটিও আমাদের সামনে সুস্পষ্টভাবে ফুটে উঠছে। নৈতিক শিষ্টাচারের যে অনুপস্থিতি, এটি আমাদের সোসাইটিতে আমাদের যে একটি চেইন অফ কমান্ডস, যে চেইন অফ কমান্ডস কে ফলো করে আমরা আমাদের সোসাইটিতে আমরা ছোটরা বড়দেরকে রেসপেক্ট করি, বড়রা ছোটদেরকে স্নেহ করি। এই নৈতিক শিষ্টাচারের অভাবেই আমাদের এখন বর্তমানে এই জিনিসগুলোর মধ্যেই ঘাটতি দেখা দিচ্ছে এবং এই ঘাটতি দেখা দেবার কারণেই আমাদের সমাজে নৈতিক সমস্যাগুলো আমাদের সামনে অ্যারাইজ করছে। এই অ্যারাইজিং এর কারণে মূলত আমাদের সমস্যাগুলো দূর হতে একটি দীর্ঘমেয়াদে সময় নিচ্ছে। তো আশা করছি এই নৈতিক সমস্যাগুলো যখন আমরা ফাইন্ড আউট করে এগুলোর যে সলিউশন রয়েছে, এই সলিউশন গুলো যখন আমরা আমাদের রুট লেভেল পর্যন্ত আমরা প্র্যাকটিস করতে পারবো, এগুলোর আর এক্সারসাইজ যখন আমরা আমাদের সোসাইটিতে স্টার্ট করব, ঠিক তখনই আমাদের নৈতিক সমস্যাগুলোর সমাধান অটোমেটিক্যালি হয়ে যাবে। কন্টেম্পোরারি আরো যে ইথিক্যাল ইস্যুস গুলো আমরা আমাদের নীতিবিজ্ঞানীদের বিভিন্ন ধরনের ডিসকাশন, বিভিন্ন ধরনের রিসার্চ, বিভিন্ন ধরনের ফিচার্স থেকে আমরা যে পাই, সেইগুলো আমরা একটু এক নজরে একটু দেখে নিতে চাচ্ছি। কন্টেম্পোরারি এথিক্যাল ইস্যুস এগুলোর মধ্যে রয়েছে ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটি, অ্যাডিকটিভ সাবস্ট্যান্সেস, যেগুলোকে আমরা মাদকের সাবস্ট্যান্স বলে উল্লেখ করে থাকি। ৩ নম্বরে রয়েছে অ্যাবর্শন। অ্যাবর্শনটা কি আমরা জানি, যেটাকে আমরা গর্ভপাত বলে থাকি। কন্টেম্পোরারি এথিক্যাল ইস্যুস এর আমরা একটি পর্যায়ে ৪ নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে সুইসাইড, যেটি নাকি আমাদের বর্তমানে আমাদের সমাজে, শুধু আমাদের সমাজেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে এটি একটি লার্জ আকারে এথিক্যাল ইস্যুস এ পরিণত হয়েছে। আমরা আরেকটি পয়েন্ট দেখতে পাচ্ছি যে প্যারেন্টহুড, যে বর্তমানে আমরা বাবা-মায়েদের প্রতি যে আমাদের দায়িত্বগুলোকে আমরা সঠিকভাবে পালন করছি না। আমাদের সোসাইটিতে এখন অহরহই আমরা ওল্ড হোম গুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলো আরেকটি আমাদের কন্টেম্পোরারি এথিক্যাল ইস্যুস এর কারণেই এই বিষয়গুলো সৃষ্টি হচ্ছে।
নাম্বার 6 এ আমরা আরেকটি যে এথিক্যাল ইস্যুস দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যানিমাল রাইটস। আমরা এখন পত্রিকা খুললেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে বিভিন্ন ধরনের ঘটনা যত্রতত্র আ আম আ অ্যানিমালস দেরকে আ আম ব্রুটালি হত্যা করা হচ্ছে, অপ্রয়োজনীয় হত্যা করা হচ্ছে, অপ্রয়োজনীয় কিলিং হচ্ছে। এই বিষয়গুলোকেও আসলে আমরা এথিক্যাল ইস্যুস আ কা এথিক্যাল ইস্যুস এ কাউন্ট করতে পারি। এরপরে রয়েছে হেরোইক মেডিসিন। আম আ হেরোইক মেডিসিন যেগুলো হচ্ছে বর্তমানে আমাদের আ উম আ আমাদের যে বায়োনিক প্রবলেমস গুলো আমরা ফেস করছি। আমাদের বড় বর্তমানে ক্যান্সার একটি বড় ইস্যুতে পরিণত হয়েছে। বর্তমানে আমাদের সোসাইটিতে এই যে লাস্ট ফিউ ডেইজ থেকে আমরা সাফার করছি আ আ কোভিড আ ডি COVID-19 কে এটিও এটির এই সমস্ত ক্ষেত্রে আমরা যে মেডিসিনস গুলোকে আমরা আম আ আ কো মা ডেভেলপ করছি, এগুলো বর্তমানে আমাদের এথিক্যাল ইস্যুস এ পরিণত হচ্ছে। সেফটি স্ট্যান্ডার্ডস আমাদের একটি আ আ মেজর কন্টেম্পোরারি এথিক্যাল ইস্যু। এর সাথে আরো রয়েছে এনভায়রনমেন্টালিজম। এনভায়রনমেন্টালিজম আমাদের পরিবেশগত যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোকে আমাদের একইভাবে গুরুত্ব দিতে হবে। আরেকটি রয়েছে যে গভর্নমেন্টাল কারাপশন, রিহ্যাবিলিটেশন অফ ক্রিমিনালস, যে আমাদের সোসাইটিতে বিভিন্ন আইনে যারা সাজাপ্রাপ্ত হচ্ছেন যে সমস্ত ক্রিমিনালগণ তাদেরকে রিহ্যাবিলিটেশনটাও আমাদের একটি এথিক্যাল ইস্যুস। সাপোর্টিং বিজনেস, পপুলেশন কন্ট্রোল, এগুলো আমাদের বিভিন্ন আঙ্গিক থেকে বিভিন্ন সাইডস থেকে আমরা এগুলোকে আমাদের কন্টেম্পোরারি এথিক্যাল ইস্যু তে কাউন্ট করতে পারি। আ মেডিকেল কেয়ার বর্তমানে খুবই একটি বার্নড ইস্যু। যেটির কারণে বর্তমানে আমাদের হাসপাতালগুলোতে ডাক্তারদের সাথে, আমাদের সম্মানিত ডাক্তারদের সাথে আ আ আমাদের সম্মানিত রুগী এবং তাদের অ্যাটেন্ডেন্টদের সাথে বিভিন্ন ধরনের বচসা হচ্ছে এবং যার কারণে একটা পর্যায়ে এগুলো ব্রুটাল এবং এগুলো আ আম বড় আকারের আ আ উম পরিস্থিতিতে যাচ্ছে। তো এই বিষয়গুলো আ আ আমরা আমাদেরকে আমরা কন্টেম্পোরারি এথিক্যাল ইস্যুতে আমরা এগুলোকে কাউন্ট করতে পারি। এরপরে রয়েছে ইমিগ্রেশন। বর্তমানে এই ইমিগ্রেশন প্রবলেমটি একটি বড় নৈতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা আ আ এটি একটি আ সোশ্যাল বর্তমানে কন্টেম্পোরারি এথিক্যাল ইস্যু বলে আমরা মনে করছি। যেটি বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই স্মুথলি এবং খুবই জেন্টলি আ আ ইন্টেলেকচুয়াল ওয়েতে উনি এটিকে মেইনটেইন করার চেষ্টা করছেন এবং অলরেডি তিনি এটিকে মেইনটেইন করার আর আ আ উম আ ক্যাপাসিটিটি তিনি অর্জন করেছেন এবং আ অ অলরেডি তিনি এটিকে খুবই সুন্দর একটি সিস্টেমেটিক ওয়েতে তাদেরকে মেইনটেইন করছেন এবং এর পাশাপাশি এটির জন্য আন্তর্জাতিক স্বীকৃতিও তিনি পেয়েছেন। তার পাশাপাশি আমাদের যে কন্টেম্পোরারি সোশ্যাল আরেকটি আ আ প্রবলেম রয়েছে যেটি হচ্ছে যে সাপোর্ট ফর দি গিফটেড। আমরা যে আমাদের সোসাইটিতে যে সমস্ত বাচ্চারা রয়েছে আ যারা আ যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড বা যারা গিফটেড বেবিস রয়েছে, যারা যাদেরকে অনেক সময় আ আ পরিভাষায় এঞ্জেলস ও বলা হয়। এই সমস্ত বাচ্চাদেরকে আমরা আ আ সাপোর্ট করাটাও আমাদের সোশ্যাল যে কন্টেম্পোরারি এথিক্যাল ইস্যুস রয়েছে এগুলোর মধ্যে অন্যতম। হোমোসেক্সুয়ালিটি। সর্বশেষ আমরা যেই সোশ্যাল বর্তমানে কন্টেম্পোরারি এথিক্যাল ইস্যুস আমরা এটিকে মনে করছি। এরপরে আমাদের রয়েছে there are wide variety of types of economic injustice, most notably measured using the distribution of income and distribution of wealth. Besides economic inequality between countries or states, there are important types of economic inequality between different groups of people. তাহলে আমরা এখান থেকেও আমাদের যে বর্তমান ইকোনমিক ইনজাস্টিসটি হচ্ছে সেটি আমরা বুঝতে পারছি। তো আর্থিক অনাচারের যদি আমরা একটি আ আ আ আমাদের নিজস্ব ভাষায় আমরা আর্থিক অনাচারের একটি ডেফিনিশন দেখি সেটি হচ্ছে এরকম। আর্থিক অনাচার হলো এমন এক অর্থনৈতিক কর্মকাণ্ড আ সংশ্লিষ্ট ব্যক্তি বা সমাজের দুর্ভোগের কারণ হয়,
ক্ষতির উপলক্ষ হয়, অনুন্নয়ন ও পশ্চাৎপদতার নিয়ম হয়। সমাজতত্ত্ববিদগণ বলেছেন যে যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ইসলামী শরীয়তে নিষিদ্ধ এবং মানুষের চোখে ও সামাজিক দৃষ্টিতে মারাত্মক অন্যায় ও ভয়াবহ অপরাধ এবং অর্থনৈতিক ক্ষেত্রে বিশৃঙ্খলা ও অরাজকতা তৈরি করে, সেগুলো অর্থনৈতিক অবিচার। অর্থনৈতিক অনাচার প্রতিরোধে ইসলামের যে বিধান রয়েছে সেগুলো বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলু মিন তাইয়্যিবাতিম মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেকটি আয়াতে বলছেন যে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জীবিকা উপার্জন করা ফরজের পর আরেকটি ফরজ। তিনি আরো বলেছেন যে গোশত হারামের থেকে গঠিত জাহান্নামী তার যোগ্য। সাধারণত যেভাবে অর্থনৈতিক অনাচারগুলো হওয়ার ক্ষেত্রে আমরা যে কারণগুলো খুঁজে পাচ্ছি সেটি হচ্ছে সকলের আয় করার অধিকার হরণ। যেটার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লিল রিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। আরেকটি কারণ আমরা খুঁজে পাচ্ছি সেটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ দখলে বিশৃঙ্খলা। এর পাশাপাশি অর্থনৈতিক অনাচারের পেছনে যে আরেকটি কারণ রয়েছে সেটি হচ্ছে আবিষ্কার বা উদ্ভাবনের অধিকার হরণ। তার পাশাপাশি রয়েছে শ্রম ও বঞ্চনা। এরপর রয়েছে ব্যবসায় অসৎ উপায় অবলম্বনকরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। উত্তরাধিকার থেকে বঞ্চিতকরণ। লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুনা মিম্মা ইল্লা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুদা। নীতিবিরুদ্ধ ওসিয়াত। ৮ নম্বরে রয়েছে মোহর ও নাফাকা প্রদানের নিয়ম। স্ত্রীদের মধ্যে যাদের তোমাদের সাথে শারীরিক সম্পর্ক হয়েছে তাদেরকে নির্ধারিত মাহর প্রদান করবে। উৎকোচ গ্রহণ, জনস্বাস্থ্য ও জনস্বার্থ বিরোধী ব্যবসা। এগুলোই সাধারণত অর্থনৈতিক অনাচার ও অর্থনৈতিক অবিচারের প্রধান কারণ। জুয়া। আইয়ামে জাহেলিয়াত থেকে শুরু করে বর্তমান সভ্য সমাজ ব্যবস্থায় জুয়া বহুলভাবে প্রচলিত ছিল। এখানে এখনো তা বিদ্যমান। তবে যুগে যুগে রূপ বৈচিত্র্যে পরিবর্তন এসেছে। জুয়া ও লটারি জঘন্যতম সামাজিক অনাচার এবং অন্যতম সামাজিক নৈতিকতা বিরোধী সমস্যা। প্লে গেমস অফ চ্যান্স ফর মানি অ্যান্ড বেট। আরো যদি ব্রডলি আমরা একটু দেখি তাহলে আমরা এমন ধরনের সংজ্ঞাও পাচ্ছি যে টেক রিস্কি অ্যাকশন ইন দ্য হোপ অফ ডিজায়ার্ড রেজাল্ট। Gambling is taking part in a game during which you risk money or something of monetary value in order to win money or prize. It is called in Arabic maisirun, যার অর্থ হচ্ছে সহজ উপার্জন। পরিভাষায় বিনা পরিশ্রমে যুক্তিসঙ্গত বিনিয়োগ ছাড়া তুলনামূলক কম বিনিয়োগ করে অন্যকে বঞ্চিত করে সহজে বিপুল অর্থ সম্পদ উপার্জনের অনৈতিক ও প্রতারণামূলক পদ্ধতি জুয়া। Lottery. There are many forms of gambling, including lotteries and scratch cards, card games like poker and blackjack, betting on sports or events, playing casino games, gambling machines or bingo. লটারি হলো নিতান্তই ভাগ্য নির্ভর বিনিয়োগ ও উপার্জন পদ্ধতি, যাতে অধিকাংশ বিনিয়োগকারী বঞ্চিত হয়। কিছু সংখ্যক বিজয়ী হয় এবং অল্প সংখ্যক লোক আর্থিকভাবে অনেক বেশি লাভবান হয়। এর মধ্যে কার্যগত ও পরিণতিগত কোনো পার্থক্য নেই। লটারিও এক ধরনের জুয়া। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবার মিন নাফইহিমা। জুয়া ও লটারির যে সামাজিক কুপ্রভাবগুলো রয়েছে সেগুলো হচ্ছে এরকম: শত্রুতা, কর্মবিমুখতা, দায়িত্বহীনতা, হতাশা, অপচয়, ইবাদতে অবহেলা, আত্মসম্মান ক্ষুণ্ণ, অসম বন্টন, অপরাধ বৃদ্ধি, ধর্মীয় কুফল। সুদ, the excess amount chargeable over and above principal in lieu of time and by way of condition. The definition is applicable both to contemporary simple and compound interest.
ইমাম আবু বকর আল জাসসাস ও ইমাম রাজি রহমতুল্লাহ আলাই বলেন যে ঋণ আদায়ের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে এবং যে বিনিময়ে কোনো কারণ ছাড়াই গ্রহীতার উপর মূল ঋণের চেয়ে অতিরিক্ত অর্থ পরিশোধের শর্ত আরোপিত হতে থাকে তাকে সুদ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সংক্ষেপে সুদের পরিচয় তুলে ধরেছেন। তিনি বলেন, প্রতিটি কর্জ বা ঋণ যা মুনাফা আকর্ষণ করে তাই সুদ। এমনিভাবে সমজাতীয় দ্রব্যের নগদ আদান প্রদানে অতিরিক্ত কিছু গৃহীত হলেই তা সুদ হবে। সামাজিক নৈতিক সমস্যাসমূহের মধ্যে সুদ অধিকতর জঘন্য ও প্রতিকার ক্ষতিকর। সুদের সামাজিক যে কুপ্রভাবগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ১ নম্বরে আল্লাহর আদেশ লঙ্ঘন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদাফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধ। ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিম মিনাল্লাহি ওয়ারা'a সূরা আল বাকারা। আখিরাতের ভয়ঙ্কর পরিণতি। আল্লাযী ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কুমা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস ওয়া মিন আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোন জাতিকে ধ্বংস করতে চান তখন তাদের মধ্যে সুদী লেনদেন প্রবল হয়ে ওঠে। ইবাদত কবুলের অন্তরায়। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ৬ নম্বরে রয়েছে জাহান্নাম লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদখোর জান্নাতে প্রবেশ করতে পারবে না। ৭ নম্বরে রয়েছে বিনিময় নীতি বিরোধী। ৮ নম্বরে রয়েছে দারিদ্র্যের পৃষ্ঠপোষক। ৯ নম্বরে রয়েছে অর্থনৈতিক বৈষম্য তৈরি এবং ১০ নম্বর পয়েন্টে সুদের যে কুপ্রভাবগুলো রয়েছে তার মধ্যে রয়েছে সম্পদ হ্রাস ও অস্থিতিশীলতা তৈরি। আশা করছি আজকের আলোচনা থেকে তোমরা আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সুদ, লটারি, জুয়া, অর্থনৈতিক অনাচার ও অবিচার এবং আমাদের যে সামাজিক নৈতিক সমস্যাগুলো এই বিষয়গুলো তোমরা মোটামুটি ব্রড সেন্সে বুঝতে পেরেছো। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রা। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাসায় এবং তোমাদের সোসাইটিতে চলাফেরা করবে। তোমাদের সবার সুস্বাস্থ্য ও আ সুন্দর ভবিষ্যৎ কামনা করছি এবং তার পাশাপাশি ধন্যবাদ জানাতে চাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়কে এবং আং আম আ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি আমাদের সবারই প্রিয় আ আ প্রফেসর ডক্টর হারুনুর রশিদ স্যারকে, যার অক্লান্ত পরিশ্রমে আজকে তোমাদের জন্য এই ধরনের একটি প্ল্যাটফর্ম সৃষ্টি করা সম্ভব হয়েছে এবং আশা করছি তোমরা অলরেডি এটি থেকে উপকার ভোগ করা শুরু করেছ। তো সে পর্যন্তই সবাই ভালো থাকবে, আ আ উম আ সবাই সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।